টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানে আমরা এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যেগুলো প্রতিনিয়ত আমরা ভাবি কিন্তু আলাপ করি না, বা আলাপ করতে চাইলেও কেন জানি একটা দ্বিধার মধ্যে থাকি। তেমনি কিছু একেবারে দৈনন্দিন প্রয়োজনীয় আমাদের জানার বিষয়গুলো আজকে নিয়ে আমরা কথা বলতে চাই। ভিজিট ভিসায় এসে কতদিন আমেরিকায় থাকা যায়, এর বাস্তবতা কি, এর বাইরেও আরও অনেকগুলো প্রশ্ন আছে যেগুলো প্রায়ই আমাদেরকে প্রয়োজন পড়ে, কিন্তু আলাপ করতে আমরা কেন জানি একটু দ্বিধান্বিত থাকি, ভয় পাই, ইত্যাদি ইত্যাদি। সেই বিষয়গুলো আজকে আমরা খোলামেলা কথা বলতে চাই। সুপ্রিয় দর্শক, এর বাইরেও এই বিষয়ের উপর যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মুখ, প্রিয় মানুষ বেলায়েত হোসেন বেলাল, সার্টিফাইড প্যারালিগাল, বাংলা ইমিগ্রেশন সার্ভিসেস। জনাব বেলায়েত হোসেন বেলাল, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই, আপনাকে ধন্যবাদ টিভিএনের সকল দর্শককে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আজকে আমরাও গুরুত্বপূর্ণ বিষয়টা কথা বলতে চাই যে ভিজিট ভিসা নিয়ে অনেকেই অনেক রকম ভাবনা চিন্তা করেন। অনেকে মনে করেন যে যতদিন আমার ভিসা আছে আমি ততদিন থাকতে পারবো, কেউ মনে করেন 6 মাস পর্ব, ইত্যাদি ইত্যাদি। এই বিষয়গুলো নিয়ে আপনার কাছে প্রশ্ন করব, তবে একটু বাস্তব অবস্থাটা প্রথমে একটু তুলে ধরতে চাই। সুপ্রিয় দর্শক, আমেরিকা স্বপ্নের দেশ। এই স্বপ্ন নিয়েই প্রতি বছর হাজার হাজার মানুষ ভিজিট ভিসায় পা রাখেন এই দেশে। কারো উদ্দেশ্য বেড়ানো, কারো আত্মীয় স্বজনের সাথে সময় কাটানো, আবার কারো মনে থাকে আরো বড় কিছু করার আশা। কিন্তু প্রশ্ন একটাই, ভিজিট ভিসায় এসে আসলে কতদিন থাকা যায় আমেরিকায়? আর সেই থাকা কি আইনসম্মত, নাকি অজান্তেই আমরা ঢুকে পড়েছি বড় কোনো ধরনের ঝুঁকির মধ্যে? অনেকেই বলেন ভিসা তো 5 বছরের, তাহলে থাকা যাবে 5 বছর। আবার কেউ বলেন 6 মাস তো এমনিতেই থাকতে দেয়। কিন্তু বাস্তবতা কি সত্যিই এত সহজ? আজকের অনুষ্ঠানে আমরা কোনো গুজব, ভয় বা অনুমানের কথা বলবো না। আমরা কথা বলবো আইনের ভাষায়, বাস্তব অভিজ্ঞতার আলোকে, সময়োপযোগী তথ্যের ভিত্তিতে। ভিজিট ভিসায় ওভারস্টে করলে কি হয়, ভবিষ্যতের ইমিগ্রেশন স্বপ্ন কতটা ঝুঁকির মধ্যে পড়ে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কি করলে আপনি আইন মেনে নিরাপদ থাকতে পারেন। আর এই গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয়টি পরিষ্কারভাবে বোঝার জন্য আজ আমাদের সাথে রয়েছেন একজন অভিজ্ঞ সার্টিফাইড প্যারালিগাল, যিনি প্রতিদিন বাস্তব কেস নিয়ে কাজ করছেন এবং খুব কাছ থেকে দেখছেন ভিজিট ভিসা নিয়ে মানুষের ভুল সিদ্ধান্তের ফলাফল। সুপ্রিয় দর্শক, তো চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা। ভিজিট ভিসায় আমেরিকায় থাকার বাস্তবতা আসলে ঠিক কোনটি? জনাব বেলায়েত হোসেন বেলাত, আজকে এটার সম্পর্কে সামান্য কিছু কথা তুলে ধরলাম। আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে আমাদের সমাজে সবচেয়ে প্রচলিত ভুল ধারণা হলো যে ভিসার মেয়াদ থাকার কথা। আইনগতভাবে এই ধারণা কেন ভুল? বা আমেরিকায় ঢোকার সময় ইমিগ্রেশন অফিসার যে সময়টা দেন সেটাই কি চূড়ান্ত? একজন দর্শক হিসেবে আপনি তাকে কি জানাতে চান? ধন্যবাদ আপনাকে রানা ভাই, ধন্যবাদ আবারও সকল দর্শককে। ইমিগ্রেশন অফিসারের যে সিল দিবে সেটাই চূড়ান্ত। এখন আগে যেটা ছিল, যখন আমরা এই দেশে এন্ট্রি করতাম, ডেট দিত না। ডেট যদি না দিত তাহলে অটোমেটিকলি ছিল 6 মান্থ। নাও এন্ট্রি করার পরে কাউকে 15 দিন দিচ্ছে, কাউকে আপনার 30 ডেজ দিচ্ছে। যদি কোনো কারণে আপনার সিল নাই দিয়ে থাকে তাহলে আপনি 6 মান্থ, যদি নির্দিষ্ট ডেট আপনাকে না দেয়। আপনার প্রশ্ন ছিল আমি কি তারপরে থাকবো কি না, ডেট ওভার করতে পারে। যদি আপনি থাকেন তাহলে তো আপনি ওভার স্টে করে ফেলছেন। ওভার স্টে করলে কিন্তু আপনার সেকেন্ড টাইম এন্ট্রি করতে দিবে না। তো অতএব নো ম্যাটার হোয়াট, আমরা সবাই জানি কোনোভাবেই আমাদের ওভার স্টে করা উচিত হবে না। ওকে, আপনার সেকেন্ড কোশ্চেন ছিল, আপনি যেটা এক্সপ্লেন করতেছিলেন যে 6 মাস থাকা। ওকে, 6 মাস থাকার যৌক্তিকতা জিনিসটা, যে জিনিসটা আপনাকে বুঝতে হবে, আমরা যে কোনো দেশে যদি ট্যুরিস্ট হিসেবে ঘুরতে যাই, জাপান যান,
অস্ট্রেলিয়া যান, সিঙ্গাপুর যান, আদার কান্ট্রি কোথাও যান, আমরা কি আদৌ কি 6 মান্থ থাকি ওই জায়গায় ট্যুরিস্ট হিসেবে গিয়ে? এই দেশ থেকেও যদি কোনো ট্যুরিস্ট আমাদের দেশে যায়, কেউ গিয়ে কি 6 মান্থ থাকে? সাধারণত না। তো যখন আমরা 6 মান্থ অর 5.5 অর 5 মান্থ থাকবো, চলে যাব, আবার যখন এন্ট্রি করব কিছুদিন পরে, অবভিয়াসলি ইমিগ্রেশন জিজ্ঞাসা করে, জাস্ট তুমি তোকে 3 মাস আগেই আসছো এবং তখন তুমি 5 মান্থ ছিলা অর 5.5 মান্থ ছিলা, তখন কোথায় তুমি কি করছো, কি ছিল তোমার স্ট্যাটাস, আবার তুমি কি রিজনে আসছো, আবার তুমি কতদিন থাকতে চাও। আর বাস্তব উদাহরণ হচ্ছে আমার কাছে দুইটা আছে। একজন প্রথমে এসে ওনার অ্যাবাউট 5 to 5.5 মান্থ ছিল, দেশে যাওয়ার পর উনি 3 মাস পরে আবার আসে, আসার পর ওনাকে অনলি 30 ডেজের দিছে এবং ওনাকে স্ট্যাম্প করে দিয়েছে ভিসার মধ্যে, নো এক্সটেনশন, নো অ্যাডজাস্টমেন্ট, নো স্ট্যাটাস চেঞ্জ। সো আপনাকে 30 ডেজ ভিসা দিলাম, আপনি 30 ডেজ থাকবেন, আপনি আপনার কোনোভাবেই আপনি এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না, আপনার এই স্ট্যাটাস কেস থেকে আপনি পলিটিক্যাল অ্যাসাইলামে যেতে পারবেন না, আপনি এটা থেকে স্টুডেন্ট ভিসায় গিয়ে কনভার্টে ভর্তি হতে পারবেন না, অ্যাজ ইট ইজ টুরিস্ট হিসাবে আপনি আসলেন এবং আপনি 30 ডেজের ভিসা দিলে 30 ডেজ ডান, ইউ হ্যাভ টু লিভ। তো আপনি বললেন যে কোনোভাবে ওভারস্টে করা যাবে না, তো আমরা ধরে নিই যে একদিনও যদি কেউ ওভারস্টে করে বা ধরা পড়ে, এই বিষয়টা মানুষ কেন এত হালকাভাবে নেয়, অথচ পরিণতি এত ভয়ঙ্কর কেন? হালকাভাবে নেওয়া তো কোনোভাবেই কাম্য না। যদি কেউ নেয় সে মনের অজান্তে, এটা তো নেওয়া উচিত না। লেটস সি, যদি আমরা এটাকে আরো বলি, 31 তারিখ রাতের দিবাগত রাত্র 12:01 কি হবে, নিউ ইয়ার হয়ে যাচ্ছে, 2025 সাল ডান, 26 সাল চলে আসছে। এখন আপনি যদি মনে করেন যে আমাকে 5 তারিখ পর্যন্ত ভিসা দিয়েছে, আমি 6 তারিখে যাব, আপনার কাছে হয়তো একদিন, আইনের কাছে কিন্তু একদিন না, আপনি আইনকে ভায়োলেট করলেন। আচ্ছা, আপনার কাছে একদিন, হুম, ইয়েস ইস একদিন, ইভেন যদি 1 মিনিটও হয়, রাতের লেসে আপনার বলছে 5 তারিখ আপনার এক্সিট, রাতের 12:01 আপনি গেলেন, অলরেডি 6 তারিখ হয়ে গেছে। মিনিট অনলি 1 মিনিট আপনি একসাথে ছিলেন, স্ট্যাম্প হচ্ছে আপনার পাসপোর্টে 6, দিস ইজ ভায়োলেট অলসো। তো আমরা আগে ইন জেনারেল আপনার 6 মান্থ থাকতো ভিসা, এখন কিন্তু আর 6 মান্থ দিচ্ছে না। যদি কারো ফার্স্ট টাইমে ইয়েস 6 মান্থ দিচ্ছে, এরপরে জিজ্ঞাসা করে আপনি কি করবেন, কোথায় থাকবেন। মেইন জিনিসটা যেটা এখন চাচ্ছে, নো ম্যাটার হোয়াট, যে রিটার্ন টিকিট কারো আছে কিনা। আমরা অনেকে যেটা ভুল করি যে একটা 6 মান্থের টিকিট আগেই করে ফেলি, মানে মেন্টালি আমি আগেই রেডি যে আমাকে 5 to 6 মান্থ দিবে, এটা যেন না করি। তো যদি কেউ রিটার্ন টিকিট এই 6 মাসেরই করে, তাহলে তার ক্ষেত্রে কি সিদ্ধান্ত হতে পারে? এখন ইমিগ্রেশন অফিসার যদি বলে যে তুমি 6 মাসের টিকিট নিয়ে আসো কেন, তুমি তো আসলে এই জায়গায় ট্যুরিস্ট, তুমি 6 মান্থ এসে কি করবা, কি অ্যান্সার দিবেন আপনি? অ্যান্সারটা হবেটা কি, 6 মান্থ কি করবো আমি এই জায়গায়, একজন ট্যুরিস্ট হিসেবে যদি আসি আমি কি করবো 6 মান্থ এই জায়গায়? তাহলে কি রিটার্ন আপনি টিকিট? ঘুরবেন, আপনি দেখবেন, 6 মান্থ লাগবে না কোথাও আপনার ঘুরা বা দেখা। রিটার্ন টিকিটটা আপনার অ্যাটলিস্ট 2 উইকসের মধ্যেই রাখাটা শোচনীয় বা বাঞ্ছনীয়, বাট চয়েস যে যার পার্সোনাল। সেক্ষেত্রে কি ওপেন রাখার কোনো সুযোগ আছে? ওপেন হলে দিবেন না, সেটা চাচ্ছে দেবেই রিটার্ন না। টিকিট থাকতে হবে আপনাকে। ওপেন মানে তোমার আউটগোয়িং ডেট নাই, তোমার ইনকামিং ডেট আছে, না, তখন তাহলে আমি তোমার বলবো ইচ্ছা যে কি তুমি থাকবা। তুমি আমাকে কতদিন থাকতে দিবা তা তো জানি না, তাই আমি না। ওপেন করে রাখছি। না, হবে না। আর এনি ওয়ান ওপেন নামে কোনো জিনিস নাই টিকেটের, আপনাকে আচ্ছা। পার্টিকুলার ডেট দিতে হবে, পরে আপনি ডেট চেঞ্জ করতে পারেন। মানে পরবর্তীতে যে ভিসার Right, মেয়াদ আপনি কতদিন? বা যখন এয়ারপোর্টে আসলেন আপনাকে ভিসা দিচ্ছে, যদি আপনাকে 6 মান্থ দেয়, পরে আপনি লাগলে টিকিট এক্সটেন্ড করেন, আচ্ছা, ওর ছোট বড় করতে চান ডেট আপনি করেন। আর যদি আপনাকে 1 মাসের দেয়, যদি আপনি 1 মাস থাকতে চান 1 মাস থাকবেন, যদি 3 মাস দেয় 3 মাস থাকবেন, আর যদি 6 মান্থ হয় চয়েস আপনার, আপনি 6 মান্থ থাকবেন কি না। 6 মান্থ থাকার পরে অনেকে যেটা করে 30 ডেজ আর 40 ডেজের জন্য পাশের দেশে যায়, অথবা বাংলাদেশে যায়, অথবা কানাডাতে যায়, মেক্সিকোতে যায়, ওরা আবার ফিরে আসে 35-40 ডেজ পরে। তাদেরকে প্রশ্ন করা হচ্ছে, মাত্রই তুমি দেশের বাইরে গেলে 1 থেকে 1.5 মাস আগে, এবং এদেশে তুমি 5 to 6 মান্থ ছিলা, আবার কি দরকার তুমি আসো, কি তোমার প্রয়োজন? এখন যদি ইমিগ্রেশন অফিসারকে আপনি স্যাটিসফাইড অ্যান্সার না করতে পারেন, দ্য ক্যান্সেল এন্ড দ্য রিটার্ন। এরকম আমাদের কাস্টমার ছিল, উনি সম্ভবত 5.5 মাস ছিল, আমাদের জ্যাকসনের কোনো এক জায়গায় ভদ্রলোক কাজ করতো। তো ভদ্রলোককে জিজ্ঞাসা করছে যে তুমি তো লাস্ট টাইমে 5.5 মাস ছিলা, 2 মাস পর আবার তুমি আসছো, কি রিজনে তুমি আসছো? তো ওনার ল্যাঙ্গুয়েজটা ছিল,
আই হ্যাভ এ ওয়ার্ক উইথ মাই ফ্রেন্ড। মানে ওনার বাংলাটা বা হয়তো অফিসার বুঝাতে চাচ্ছিল যে আমার ফ্রেন্ডের কাছে কিছু আমার কাজ বাকি আছে সেজন্য আসছি। তা ওনার সাথে আমার কথা হয়েছে, উনি আমাকে বলছে যে এরকম এরকম আমি এয়ারপোর্টে নামার পর আমাকে এই প্রশ্নগুলি করছে, আমি রেজাল্ট তো ভালো পাই নাই, ওরা আমাকে ক্যান্সেল করে আমি দুপুর 2টার দিকে ল্যান্ড করছি আমি রাতে, এবং আমাকে রাতের 11টার ফ্লাইট আবার ফেরত পাঠিয়ে দিছে। এখন আমি কি করতে পারি? ওরা আমার ভিসাতে ক্যান্সেল স্ট্যাম্প করে দিছে। সো যদি ইমিগ্রেশন অফিসার কাউকে চায় যে আপনি লাস্টে আসেন, আপনি 5 মান্থ ছিলেন, আপনি 6 মান্থ ছিলেন, 2 মাস বা 1 মাস থাকার পর আবার আসেন, ইমিগ্রেশন অফিসারের মাথায় আসে এই জায়গায় যেহেতু সে 6 মান্থ থাকতে পারবে, সে জায়গায় কাজ করে তার স্ট্যাটাস ধরে রাখার জন্য, ওভার স্টে না করার জন্য সে চলে গেল, আবার ফিরে আসে, আবার সে 5 to 6 মান্থ থাকবে। এবং ওনাকে জিজ্ঞাসা করতেছিল এবার যদি তোমাকে আমি এন্ট্রি করতে দিই তাহলে কি তুমি অ্যাসাইলাম করবা? অফিসারের এরকম কোশ্চেন ছিল, একাধিক কোশ্চেন ছিল। তো সামহাও উনি ইমিগ্রেশন অফিসারকে স্যাটিসফাইড করতে পারেন এই অ্যান্সার, দেন ওরা ভিসা ক্যান্সেল করে দিল না। তো আজকে এই বিষয়টি নিয়ে আমরা একদম খুঁটিনাটি কথা বলতে চাই। আপনি ওভারস্টের কথা বললেন, তো এই যে ওভারস্টে করলেন, যদি কেউ করে থাকে সেটা ওই যে আপনি 12টা রাত 12টার যে উদাহরণ Example, দিলেন, সেখান example, থেকে yeah, যদি হ্যাঁ। আমরা ধরি হ্যাঁ। যে ভবিষ্যতে এই ধরনের ওভারস্টে করার কারণে ভবিষ্যতে ভিসা রিনিউ, স্টুডেন্ট ভিসা বা গ্রিন কার্ডের ক্ষেত্রে কি ধরনের দীর্ঘমেয়াদী সমস্যা তৈরি হতে পারে? যদি ওভার স্টে করেন সেটা আমরা বলতেছিলাম ট্যুরিস্ট ভিসা নিয়ে, সেকেন্ড টাইম অ্যাপ্লাই করলে তো দিবেন না, বিকজ আপনার রেকর্ড আছে ওভার স্টে। 5 বছর পরে আমরা যখন আবার রিনিউ করতে যাই, আবারও নিতে চাই 5 ইয়ার্সের মাল্টিপল, তখন বলি যে আপনার ওভার স্টে ছিল, আপনাকে অ্যালাউ করবেন না, ভিসা দিবে না। সো আমরা নো ম্যাটার যেন ওভার স্টে না করি। আরও একটা জিনিসের দিকে খেয়াল করা উচিত, যারা আমরা সাধারণত এই জায়গায় আসি আমাদের আত্মীয় স্বজন দেখা করার জন্য, ফ্রিকোয়েন্ট যেন আবার না হয়ে যায়। 30 to 40 ডেজ পরেই দেশে যাব, আবার 1 মাস 2 মাস থাকার পরে চলে আসবো, কুইক ভিজিট ভিসা, এটা যাতে না হয়। আগে ছিল, আগে কোনো সমস্যা ছিল না, নাও ইট ইজ এখন সময়টা বদলে এখন গেছে। সময়টা বদলে গেছে ইমিগ্রেশনে। তো এক্ষেত্রে আপনার কাছে আরেকটা প্রশ্ন থাকবে যে অনেকে বলে চুপচাপ থাকো আর কি, থাকলে কিচ্ছু হবে না চুপচাপ থাকলে, বাস্তবে কি ইমিগ্রেশন সিস্টেম এমনটাই কাজ করে? এই প্রশ্নটা আপনার কাছে থাকবে। তবে একজন দর্শক আছে, ফোনটা নিয়ে নেই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। হ্যালো। জি, আমি নুসরাত বলছিলাম, আমি টেক্সাস থেকে বলছিলাম। জি যে আমি হচ্ছে ভিজিটর ভিসাতে এসেছিলাম, জি তো আসার পরে হচ্ছে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেছি। জি তো অ্যাপ্লাই করার 1 মাস পর হচ্ছে আমার I-94 এর ভ্যালিড টাইম শেষ হয়ে গেছে। তো আমি ইউএসসিআইএস এর থেকে হচ্ছে একটা নোটিশ পেয়েছি আমি যে অ্যাপ্লাই করেছি তার জন্য। তো এটা দিয়ে কি আমি হচ্ছে ট্রাভেল করতে পারবো কিনা ইনসাইড ইউএস? অনেক ধন্যবাদ নুসরাত আপনার টেলিফোনের জন্য। জনাব বেলায়েত হোসেন বিলাল। হ্যাঁ নুসরাত, উনি চাচ্ছে ইনসাইড ইউএসএ ট্রাভেলিং করা। ইয়েস, ওনার স্টুডেন্ট স্ট্যাটাস ওনার আছে, আছে এবং I-94 যেহেতু I-94 approve হয়েছে। ইয়েস, আপনি ইউএস এর ভিতরে ট্রাভেল করতে কোনো সমস্যা নাই। ইউএস এর ভিতরে ট্রাভেল করার জন্য দুইটার একটা থাকলেই আপনার চলে। অনেকের কনফিউজ যে আমাকে মাস্ট আইডি কার্ডে যেটা আছে রিয়েল আইডি ওটা থাকতে হবে কিনা, ইদার অর। যদি আপনার বাংলাদেশে পাসপোর্ট থাকে আপনি ওটা দিয়েও ট্রাভেল করতে পারবেন, আর যদি রিয়েল আইডি থাকে তাহলে পাসপোর্ট ক্যারি করতে হবে না। দুইটার যে কোনো একটা দিয়ে আপনি ট্রাভেল করতে পারবেন, ইনসাইড আপনার কোনো সমস্যা নাই, ইনসাইড আপনি ট্রাভেল করতে পারবেন। তো উনি যে প্রশ্নটা করলেন I-94, এটাও দর্শকদের অন্যদের জানার জন্য। টুরিস্ট ভিসা যারা আছে অনেকে আমাদেরকে জিনিস I-94 টা কি এবং তো অনেকের এটাও আমাদের কাছে কোশ্চেন থাকে, হয়তো আমরা অনেকে বলতে চাই না যে অনেকে টুরিস্ট ভিসা এই দেশে আসে। সো আমরা চাই যে দেশে থাকবো এবং কিছু করব। ইজি ওয়ে স্টুডেন্ট ভিসা ট্রান্সফার, যেটা আপনার কলেজ থেকে যেটা I-94 দিচ্ছে আপনাকে অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে, তখন আপনি লিগালাইজ হয়ে যাচ্ছেন। যতদিন আপনি পড়াশোনা করবেন, সেটা আপনি 1 বছর থাকতে চান, 2 বছর পড়াশোনা করবেন, 3 বছর পড়াশোনা করবেন, ততদিন পর্যন্ত আপনি অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে লিগালে দেশে। তো এই I-94 একজন ভিজিটর কেন প্রথমেই এটা চেক করবেন? লেস আমি টুরিস্ট ভিসা আসি, আমাকে তো 30 ডেজ 90 ডেজ হোয়াট এভার যে টাইম দিচ্ছে ততদিন আমি থাকতে পারবো। আচ্ছা, যখন আপনি ট্রান্সফার করে চলে যাচ্ছেন স্টুডেন্ট ভিসায়, আপনি এবার যতদিন পড়াশোনা করবেন, টিউশন ফি দিয়ে যাবেন, পড়াশোনা করবেন, আপনি স্টুডেন্ট ভ্যালিড স্টুডেন্ট, আপনার সমস্যা নেই, আপনি থাকতে পারতেছেন এই দেশে। এবার আপনি কি করবেন আপনার পার্সোনাল চয়েস, ইন ফিউচার ইনশাল্লাহ যার যেরকম লাক ফেভার করবে এরকম করবে। বাট ইয়েস, নাও ডেজ যদি কেউ ট্যুরিস্ট ভিসায় আসে, অনলি ইজি অ্যান্ড কুইক ওয়ে হচ্ছে স্টুডেন্ট ট্রান্সফার হওয়া। ওটি সহজ একটা পদ্ধতি একটা সহজ হিসেবে ধরে পদ্ধতি নেওয়া হয় এবং কম খরচের মধ্যে। অনেক ধন্যবাদ নুসরাত। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং খুশি হয়েছেন।
এই মুহূর্তে আপনার কোনো সমস্যা নেই এ ব্যাপারে বলা যেতে পারে আপনাকে, এবং আপনি নিশ্চয়ই আশ্বস্ত হয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু ওয়ালাইকুম আসসালাম। জি, আমি শফিক বলছিলাম জামিতা থেকে। জি। আচ্ছা, আমার বাবা মা হচ্ছে এই বছর হজে যাবে, তো ওনারা বাংলাদেশি পাসপোর্ট দিয়ে হজ করতে যেতে চাচ্ছে। তো আপনারা কি এই ব্যাপারে কোনো সহযোগিতা করতে পারেন? আপনার বাবা মা কি এখানে স্ট্যাটাস কি এখান থেকে যাবে নাকি বাংলাদেশ থেকে যাবে? জি জি, ওনারা ইউএস সিটিজেন। ও ইউএস সিটিজেন, বাংলাদেশি ওনারা passport ইউএস আছে। সিটিজেন, কিন্তু বা মানে খরচ কমানোর জন্য বাংলাদেশি বাংলাদেশ থেকে দিতে চান, এই তো? জি, আচ্ছা, তাতে হেল্প কোনো কি সমস্যা হবে কি? হেল্প চাচ্ছে কি? হ্যাঁ, ওনার হেল্প লাগবে কি? হেল্প কি চাচ্ছে উনি? হেল্প চাচ্ছে যে ওনার বাবা মা ইউএস সিটিজেন, তারা বাংলাদেশ থেকে হজ করতে যেতে চান। ওকে। সেক্ষেত্রে কি প্রসেস? বাংলাদেশি পাসপোর্ট। হ্যাঁ, বাংলাদেশি মানে ওনার passport। কি হেল্প, উনি কি চাচ্ছে? হেল্প এখন আপনি হেল্পটা মানে ওনার কোনো সমস্যা হবে কিনা বা এই ধরনের কোনো ইয়ে উনি আছে, বা clear আপনার না। কি কোনো হেল্প চাচ্ছেন? কি জানতে চাচ্ছে উনি? এই ব্যাপারে মানে আমি কোথায় সহযোগিতা পেতে পারি? কোথায় সহযোগিতা পাবেন চাইবেন? ওকে, ইটস নট ক্লিয়ার। উনি ওনার হয়তো আব্বা আম্মার ইউএস পাসপোর্ট আছে, US passport। মেবি বাংলাদেশি পাসপোর্ট বাংলাদেশি আছে। passport আছে। বাংলাদেশ থেকে ওনারা হজে যেতে চান। হজে যেতে চান। অনেকে যাচ্ছে হয়তো টাকা সেভ করার জন্য যেতে পারেন, কোনো সমস্যা নাই। আর যদি বাংলাদেশ থেকে যেতে হয় তাহলে যেটা করতে ফিঙ্গারপ্রিন্ট দিতে হয় আচ্ছা, হজ মিনিস্ট্রিতে। অলরেডি ফিঙ্গারপ্রিন্ট অ্যাপ্লাই করার পর থেকে শুরু হয়ে যায়। যদি আপনার আব্বা আম্মার অ্যাপ্লাই করা থাকে তাহলে আপনারা ফিঙ্গারপ্রিন্ট করে নিতে পারেন, বাংলাদেশে গিয়েও করতে পারেন, ইউএস থেকে আপনি করতে পারেন। ইউএস থেকে করলে কোথা থেকে করবে? আমাদের অফিসে আমরা ফিঙ্গারপ্রিন্ট করি। আপনার যদি অফিস কারো থেকেও ফিঙ্গারপ্রিন্ট লাগে তাহলে আপনি আমাদের অফিসে আসতে পারেন। আপনার আব্বা আম্মাকে নিয়ে বাংলাদেশের পাসপোর্ট সাথে থাকতে হবে, আচ্ছা। বাংলাদেশের পাসপোর্ট সাথে থাকতে হবে, আর ওনাদের ফিঙ্গারপ্রিন্ট করবেন। দেন ওটা আপনার হজ মিনিস্ট্রিতে চলে যাবে, ওটা আপনাদের লাগবে বাধ্যতামূলক। লাস্ট মোমেন্টে যদি চান আপনারা দেশেও করতে পারেন, চাইলে আপনারা অনেক আগে ইউএস থেকে করতে পারেন। এটা হচ্ছে বেসিকলি আপনার লাগবে। আর বাকিটা যেহেতু আপনি দেশ থেকে যাচ্ছে, আপনার আব্বা আম্মা যে মুয়াল্লিম বা যাদের আন্ডারে যাবেন ওনারা আপনাদের রেস্ট অফ দেম কাজগুলি করবে। তো সেক্ষেত্রে কোনো আইনগত সমস্যা তো নেই? আইনগতভাবে কেউ আপনার কিছু জিজ্ঞাসা করবেন, আপনার কিছু বলার দরকার নাই, দ্যাটস অল। আচ্ছা, এটাই। আপনাকে কেউ জিজ্ঞাসা করবেন, আপনিও বলবেন না, দ্যাটস অল, নাথিং এলস। বিকজ আপনার ইউএস পাসপোর্ট আছে, আপনি এটাকে সামহাউ ওটা দিয়ে যাচ্ছেন, আপনি ওটা দিয়ে বাংলাদেশ যাবেন, দেন বাংলাদেশে আপনার ইউএস পাসপোর্ট থাকবে, হয়তো বাংলাদেশি পাসপোর্ট দিয়ে আপনি সৌদি আরবে যাবেন এবং সৌদি আরবে আবার ওটা দিয়ে ফিরে আসবে ঢাকা পর্যন্ত। সো ওই রুটটা আপনি ইউজ করতেছেন। ওই রুটটা যেহেতু আপনি বাংলাদেশি এবং বাংলাদেশ থেকে বাংলাদেশে আসা যাওয়া করতেছেন সৌদি আরবে, ওটাতে আপনি কেউ ঢাকা এয়ারপোর্টে কেউ জিজ্ঞাসা করবেন এবং সৌদি আরব কেউ জিজ্ঞাসা করবেন না। সো আপনাকেও জিজ্ঞাসা করবেন না, আপনাকে অ্যান্সার করার দরকার নাই। So that's all. অনেক ধন্যবাদ মিস্টার শফিক, আপনার আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। তবে যদি আপনি হেল্পের কথা যেহেতু বললেন, হেল্পের জন্য হলে আপনি যে আপনার বাবা মায়ের ফিঙ্গারপ্রিন্টের বিষয় বা অন্যান্য বিষয়ে যদি কোনো হেল্প দরকার পড়ে, তাহলে আপনি অবশ্যই বেলায়েত হোসেন বেলালের বাংলা ইমিগ্রেশন সার্ভিসে আসতে পারেন। ওনারা আপনাকে যথেষ্ট সহায়তা করতে পারবেন। যদি আপনি মনে করেন তাহলে আসতে পারেন। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছে টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়াসলাম। জি, আমি সুদান থেকে লক্ষ্য বলছিলাম। জি। আমি একজন আমেরিকান সিটিজেন, আমি বাংলাদেশে কতদিন থাকতে পারবো? সেটি জানতে চাইছি। আপনি একজন ইউএস সিটিজেন, বাংলাদেশে যে কতদিন থাকতে পারবেন, এটাই প্রশ্ন তো? জি, আমার প্রশ্ন হচ্ছে যে ইমিগ্রেশনে কোনো প্রশ্ন ইমিগ্রেশনে কোনো প্রশ্ন করবে কিনা বা কোনো সমস্যা হবে কিনা? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, জনাব বেলায়েত হোসেন বেলাল। ধন্যবাদ আপনাকে। আপনি ইউএস সিটিজেন, আপনি পৃথিবীর যে কোনো দেশেই যতদিন আপনি চান থাকতে পারবেন। কারো কারো মনে এখন কেন যে কিভাবে গুজবটা আসে সেটা আমি জানি না। আমি জাস্ট কয়েকদিন আগে জেএফকে এয়ারপোর্টে আসলাম, ও যে তখন ইমিগ্রেশন অফিসার না ইউএস পাসপোর্টের জন্য, জাস্ট আপনি ক্যামেরার দিকে তাকাবেন, পিকচার ক্যাপচার হবে, বলে ডান, গো Go. জাস্ট শুধু বলে গো। সো কোথায় গুজবটা আসলো, কিভাবে আসলো? ইউএস সিটিজেন থাকলে ইমিগ্রেশন অফিসাররা ধরে আপনাকে আটকাবে এয়ারপোর্টে, দিচ্ছেন দ্যাট রিজন কি, কেন আপনাকে আটকাবে? এটা আমার মাথায় কাজ করে না। ইমিগ্রেশন অফিসারে না, কি আপনাকে আটকাবে? জাস্ট একটা সিকিউরিটি আছে অনলি, হ্যাঁ। বলে তাকাও, ক্যামেরায় তাকাইলেন, ডান, লাইক দিস, ক্যাপচার, গো। ইমিগ্রেশন অফিসারে নেই, আপনাকে কে আটকাবে? কেন আটকাবে? কি রিজনে? ওকে, প্রেসিডেন্ট, একজন ইলেক্টেড প্রেসিডেন্ট, তারও ইউএস পাসপোর্ট আছে, আপনি একজন নাগরিক, আপনারও ইউএস পাসপোর্ট আছে, দুজনের মধ্যে ডিফারেন্সটা কোথায়? উনি একজন ইলেক্টেড প্রেসিডেন্ট, আপনি ইলেক্টেড প্রেসিডেন্ট না, সেও ইউএস এর নাগরিক, আপনি ইউএস এর নাগরিক।
কোথাও তো সমস্যা নাই। কেন সময়ে আমাদের সমাজে রিউমার ওর হয়তো কারো কারো ফেসবুক বা কেউ কিভাবে প্রপাগান্ডাটা আসতেছে আমি জানি না। ইউএস সিটিজেন আমি, আমার সমস্যাটা কোথায়? ট্রাভেলিংয়ে আপনি 1 বছর থাকেন কোনো সমস্যা নাই, 2 বছর থাকেন কি সমস্যা? আপনি ইউএস সিটিজেন। আমার আপন মামা, ওনার পাসপোর্ট এক্সপায়ার হওয়ার কিছু 6 মাসে উনি আসতো, এসে রিনিউ করতে আবার দেশে চলে যেত। ওনার সোশ্যাল সিকিউরিটি ভাতাও নিয়ে পায় বিকজ রিটায়ার্ড বয়স্ক মানুষ উনি বাংলাদেশে, ওনার রিটায়ার্ড মানি অলসো উনি পায় বাংলাদেশে। মানে এখান থেকে ওখানে এখানে জমা হয়, পাঠিয়ে উনি ওনার মতো উইথড্র করে, এ জায়গায় জমা হয় টাকা, উনি বাংলাদেশ থেকে টাকা উঠাইতেছে, উনি দেশেই থাকে। উনি প্রত্যেক 6 বছর 5 বছর 8 বছর পর একবার আসে, উনি দেশ থাকেই না বিকজ উনি রিটায়ার্ড। সো ইউএস পাসপোর্ট যাদের, আপনাদের আইনগতভাবে কোথাও কোনো জটিলতা নাই। গ্রিন কার্ড যাদের, অনেকে প্রশ্ন আমাদের অফিসে আসে, এখন প্রায়ই আসে, ভাই আমার তো গ্রিন কার্ড, আমি কি একাধিকবার দেশে যেতে পারবো কিনা, ভাই আমি কি 6 মাস থাকতে পারবো কিনা, ভাই আমি কি 90 ডেজ থাকতে পারবো কিনা। কেন পারবেন না? কেন যেতে পারবেন না? আপনার অধিকার, আপনার রিলেটিভ আছে, আপনার আব্বা আম্মা আছে, আপনার ভাই বোন আছে, আপনার দেশের বাইরে কোথাও কাজ আছে, আপনি অবশ্যই যাবেন। আপনি যদি কোনোভাবে কোনো ইলিগাল অ্যাক্টিভিটির সাথে জড়িত না থাকেন, হ্যাঁ, কোনো অপরাধের সাথে যদি জড়িত আপনি কোনো না অপরাধের সাথে জড়িত না, আপনার গ্রিন কার্ডটা কোনো অপরাধ মানে ইলিগাল ওয়ে হয়ে আসে নাই, মিথ্যা কোনো তথ্য সমস্যা দিয়ে নাই, আপনি মিথ্যা যদি না তথ্য থেকে আসে নাই, মানে কোনোভাবেই খারাপ সূত্র থেকে বা ইলিগাল সোর্স দিয়ে করা না, আপনার কোনো সমস্যা নেই। আপনি বুক ফেলাই যাবেন, বুক ফেলে আসবেন, ইমিগ্রেশন অফিসার আপনার কি করবে? আপনি কোনোভাবেই তো অপরাধের সাথে জড়িত না। হয়তো ম্যাক্সিমাম আপনাকে জিজ্ঞাসা করে, ভাই আপনি মানে কতদিন ছিলেন, কেন গেছিলেন, আরো কোনো দেশে ট্রাভেল করছেন কিনা, যা ওরা জানতে চায়, আপনি অ্যান্সার করবেন। এ পর্যন্ত কাউকে আটকায় নেই, এ পর্যন্ত কাউকে আটকায় নেই। অনেক, যদি কার অপরাধ থাকে সেটা অন্য সেটা কথা, অন্য জিনিস, সেটা আমরা ওইগুলো নিয়ে কথা বলবো না, সেটা তারাই। বাট ইন জেনারেল যদি আপনার গ্রিন কার্ড থাকে, আপনি পার্মানেন্ট রেসিডেন্ট যদি হন, আপনি ট্রাভেল করতে যান, আপনি 90 ডেজ থাকেন, 6 মান্থের আগে আসলে ভালো। বাট কোনো রিজনে কারো যদি সমস্যা হয়েই যায়, 11 মান্থ যদি থাকে তাতেও কোনো আপত্তি নেই, বাট সেটা যেন ফ্রিকোয়েন্ট না হয়। না হয়, হ্যাঁ। কোনো সার্কামস্টেন্সেস, আপনি যাওয়ার পর অসুস্থ হয়ে গেছেন, আপনি পারেন নাই, এমন আপনার অসুবিধা ছিল যে আপনি ট্রাভেল করতে পারেন নাই, তো আপনি তো প্লেনে উঠার পরে যে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে সেটা তো আপনি করবেন না। কোনো কারণে আপনি ভেরি ভেরি সিক হয়ে গেছেন, আপনি পারেন নাই ট্রাভেল করতে, কোনো সমস্যা নাই, বাট সেটা কি যেন ওয়ান্স ইন আ ওয়াল, ওটা যেন হেবিটে না আসে যে এভরি ইয়ার যেন না হয়। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনি যেহেতু একজন ইউএস সিটিজেন, ইউএস নাগরিক, হ্যাঁ, গর্বিত নাগরিক, আমি বলবো। গর্বিত নাগরিক, আপনি হ্যাঁ, বিনা চিন্তায় সেহেতু যাবেন। আপনার কোনো সমস্যা আছে বলে মনে হয় না, যদি না শব্দটি আমরা ব্যবহার করলাম, আপনার রেকর্ডে কোনো রকম সমস্যা না থাকে। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আসসালাম। জি, আমি মোহাম্মদ আজিজুর রহমান চৌধুরী। জি আজিজুর রহমান চৌধুরী। জি জি জি, আ- আমি রিসেন্টলি আসছি আর কি এখানে জি 5-10 মাস আগে। নতুন আসেন। জি। তা আমি শারীরিকভাবে একটু অসুস্থ। তো আমি আসার পরে আমি গ্রিন কার্ড পাওয়ার পরে আমার 2টা আন্ডারে ছেলে, ওদের জন্য অ্যাপ্লাই করছি। শারীরিক অসুস্থতার জন্য আমি হোম কেয়ার সুবিধা নিতে চেয়েছিলাম। এটাতে আমার কোনো সমস্যা হবে কি? বাচ্চাদের আনতে। অনেক ধন্যবাদ জনাব আজিজুর রহমান আপনার প্রশ্নের জন্য। জনাব বিলায়েত হোসেন বিলাল। থ্যাংক ইউ আজিজুর ভাই। আপনি শারীরিকভাবে অক্ষম, আপনি বলছেন অক্ষমদের জন্য, ওই তো সেটাই অসুস্থ অক্ষম আর কি। সেক্ষেত্রে ওনার মেডিকেল নেওয়া আর হোম কেয়ার নেওয়াতে আইনগতভাবে কোনো বাধা নাই, আপনি কিন্তু এখন পারবেন তো নিতে। এগুলো দেখছে। না, স্টিল যেহেতু উনি অসুস্থ, উনি পারবে না চলাফেরা করতে, নিড হেল্প, ওনার হেল্প লাগবে। লেসেসামও কেউ চলতে পারে না, তার হেল্প লাগবে। উনি ভুলে যায়, কিছু করতে পারে না, তাকে তো বাঁচতে দিতে হবে। আইন সেই অধিকারও দিচ্ছে। কখন দিচ্ছে? আপনি সুস্থ, আপনি সব ঠিক আছেন, আপনার লাগবে না, আপনি ভায়োলেট করে নিচ্ছেন, সেটার ক্ষেত্রে আপনার ভেরিফাই ওর এক্সট্রা চাপ হোয়াট এভার। বাট উনি বলছে উনি শারীরিকভাবে অসুস্থ, মেবি ওনার চলাফেরার সমস্যা হয়। যদি আপনি একজন মানুষ ব্যাচেলার হন, আপনার রান্না বান্না করতে হয়, ক্লিন করতে হয়, ওটা আপনি পারেন না, তো আপনি তো না খেয়ে থাকবেন না, আপনার একজন হেল্পের দরকার, সেক্ষেত্রে উনি নিতে পারে। ওনার সেকেন্ড কোশ্চেন ছিল যে ছেলে মেয়ের জন্য অ্যাপ্লাই করার
পরে ওনাদের আসার জন্য এর জন্য সমস্যা হবে কি না। সো ততদিনে আশা করি আপনার স্ট্যাটাস চেঞ্জ হয়ে যাবে। আপনি তো মাত্রই আসেন গ্রিন কার্ড, যখন আপনার পাসপোর্ট হবে, আপনার কোয়ালিটি একটু বেটার হবে ইনশাল্লাহ, তখন আর আপনার ওই পিছনের ইতিহাস নিয়ে আর খুব একটা সমস্যা হবে না। সো তারপরেও আপনি বেটার হয় আপনার যদি কেউ অ্যাটর্নি পরিচিত থাকে আপনি তাদের সাথে আলাপ আলোচনা করে নিতে পারেন। বাট আমার দৃষ্টিতে না, গ্রিন কার্ডওয়ালা যারা আছে মোটামুটি সবাই নিচ্ছে মেডিকেল। তারপরেও আপনি প্লিজ একটু আলাপ আলোচনা করে নেন। অনেক ধন্যবাদ আজিজুর ভাই। অনেক ধন্যবাদ আজিজুর রহমান আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। সালাম আলাইকুম, আমি সানাউল্লাহ চৌধুরী বলছি। জি আমার একটা প্রশ্ন, খুবই জটিল ব্যাপারটা, তারপরেও আমি একটু খুলে বলি। আমরা ফুল ফ্যামিলি, 2 মেয়ে, আমি আমার স্ত্রী এসছি। আমরা অ্যাপ্লাই করেছি I-589। ভুলবশত এক মেয়ের সাথে আছে নাই ওই কলামটাতে গিয়ে ইয়েস নো কোনোটাই লেখা হয় নাই। দ্যাট মিনস আমি অ্যাপ্লিক্যান্ট, আমার সাথে যারা আছে তারা কি আমার সাথে অবস্থান করছে কি করছে না, এই জায়গায় আমার মেয়ের ব্যাপারটাতে আমি ইয়েসও লিখি নাই, নো লিখি নাই। কিন্তু মেয়ের I-94 দিয়েছি, মেয়ের পাসপোর্টের ভিসার ফটোকপি দিয়েছি, মেয়ে যে আগে F2 স্ট্যাটাসে ছিল সেটা দিয়েছি। কিন্তু যখন আমরা রিসিপ্ট পেলাম তখন আমি আমার স্পাউস এবং আমার বড় মেয়েরটা পেলাম, ছোট মেয়েরটা কিছুই পেলাম না। সাথে সাথে আমরা চেক করে দেখলাম যে আমাদের ইয়েস নোর জায়গায় সে আমাদের সাথে আছে কি নেই, ওই জায়গাটাতে আমরা ইয়েসও ঠিক দেই নাই, নোকেও ঠিক দেই। তখন আমরা সাথে সাথে জানালাম 15 দিনের মাথায় যে না, আমাদের এটা ভুল হয়ে গেছে। তারপরে তারা আমাদেরকে বলল যে তোমরা অন্যান্য পেপার সহ আবার জমা দাও। সর্বশেষ এরকম কয়েকবার চিঠিপত্র আনা নেওয়া হলো, সর্বশেষ তারা বলল যে ইলেকট্রনিক্যালি আমরা তোমার মেয়েকে খুঁজে পাচ্ছি না, অতএব আমরা তাকে ইনক্লুড করতে পারবো না। ইতিমধ্যে আমরা আমাদের ওয়ার্ক পারমিট, আমরা আমাদের সোশ্যাল সব পেয়ে গেছি, বাকি 3 জন। এই মুহূর্তে আমি কি করতে পারি? আমার অ্যাটর্নি আমাকে বলতেছে যে এটা লসুট করা ছাড়া কোনো উপায় নেই। এই সাজেশনটুকু একটু চাচ্ছি। এখন আপনার কি করণীয় এটাই জানতে চান। অনেক ধন্যবাদ জি, জনাব জি, সানাউল্লাহ আপনার প্রশ্নের জন্য। জনাব বিলায়েত হোসেন বিলাল। সানাউল্লাহ ভাই ধন্যবাদ। প্রথম যদি বলি লসুট, আমার দৃষ্টিতে এই জায়গায় লসুটের কোনো কিন্তু জায়গা খুব একটা আমি দেখি না। বাট তারপরে চয়েস আপনার। আমি নিজে ভুল করছি, আমি ইয়েসও দেই নেই, নো দেই নেই। আমি কিভাবে কাকে কোথায় লসুট করবো আমি জানি না। ওকে, প্রথম পার্ট এটা আপনার চিন্তা করবেন। হ্যাঁ, আমি জাস্ট এই হালকা আপনার সাথে এই জিনিসটা বলে নিলাম। দেন নেক্সট, আপনার যে সিচুয়েশন নাও, নো ম্যাটার ওদেরকে রিকোয়েস্ট করা স্যার কিন্তু আপনার কাজ হচ্ছে না। কিন্তু ওরা তো বলছে যে ইলেকট্রনিক্যালি তাকে খুঁজেই পাচ্ছি না। রাইট, হয়তো একবার কল করছে উনি, কোনো অফিসার বলছে নাই, পায় নাই, দ্বিতীয়বারও পায় নাই, ওনার ফাইলে আসে মেয়ে, সাথে থাকে কি নাই, ওই জায়গায় ইয়েস নোটা শুধু মিস হয়েছে, ওনার ফাইলে আসে। উনি সকালবেলা যদি কোনো কল করে একাধিকবার, বাট কোনো একদিন ভদ্রলোক কাউকে ভালো ডেফিনেটলি আপনি পাবেন, একাধিকবার কল করার পরে আপনাকে ডেফিনেটলি কেউ হেল্প করবে। যদি এটার উপরে আপনি ফেল হন, আমাদের যে লোকাল কাউন্সিলম্যান আপনার এলাকায় যে আছে, আপনি অফিসে যোগাযোগ করেন, ওরা যখন ওদেরকে ইমেল করবে ওটাতে ওরা গুরুত্ব দেয়। সো ওটাতে আপনি অনেকটা হেল্প পাবেন। আপনি আপনার মতো ট্রাই করেন একাধিকবার। যদি কোনো কারণে ফেল হন, আপনার যে লোকাল কাউন্সিলম্যান আমাদের যে এলাকায় আমরা থাকি, আপনার এলাকায় যে থাকে, তাদের অফিসে জিনিসটা আলাপ করেন, আপনার লয়ারের চেয়ে ওরা ওই জায়গায় একটু বেটার হেল্প পাবেন। ওরা যখন ওদেরকে ইমেল করবে যে দিস ইজ দ্য সিচুয়েশন আছে, হেল্প করো, এবং ওটা কুইক রেসপন্ড করবে, উইদিন 2 উইকস রেসপন্ড তো করবে। তাহলে আপনি যেটা বলতে চাচ্ছেন যে ওনার লয়ার বা অ্যাটর্নি যে বলেছেন ইমিডিয়েটলি মামলা করা ছাড়া কোনো উপায় নেই, সেটা আপনি আরো পরে যেতে চান? না না, আমি সে ব্যাপারে মন্তব্য করতে রাজি না। উনি যদি চায় ডেফিনেটলি উনি করতে পারে, বাট আরো 2-1টা ওয়ে আছে, যদি ওগুলো উনি করিয়ে দেখতে চায়, যদি হয়ে যায় তাহলে তো লম্বা হ্যাসেলে যাওয়ার দরকার নাই। যদি না হয় তাহলে তো আপনি চিন্তা ভাবনা করবেন যে আপনি কি করবেন, আপনার লয়ার যেভাবে বলে হয়তো আপনি ফলো করতে পারেন। বাট আমি বলবো যে প্রথমে আপনি আপনার যে কাউন্সিলম্যান আপনার এলাকায় যে থাকে তার অফিসে গিয়ে আপনি জিনিসটা একটু আলাপ আলোচনা করেন, এবং আমরা আপনারা ভোট দিয়ে ওনাদেরকে আমরা কাউন্সিলম্যান বানাই আমাদের কাজের জন্যই। কিন্তু ওদের অফিসের এই কাজগুলি কিন্তু ওইটা আমরা যাব, আমাদের সমস্যা আছে ওরা হেল্প করে, যেটা আমাদের লোকাল চেয়ারম্যানের কাছে আমরা যাই, আমাদের সমস্যা হলে মেম্বারের কাছে যাই, সেম থিং। আমরা হয়তো জানি না, যাই না, ওরা এমপ্লয়ি হায়ার করে রাখছে আমাদের জন্য,
আমাদের কাজ এই করার জন্য, সুযোগগুলো বা এই সেবাগুলো দেওয়ার জন্য। সো আপনি ওদের সাথে একাধিকবার যোগাযোগ করেন, ইনশাল্লাহ আপনি ওদের কাছে হেল্প পাবেন। আশা করি আপনার কোনো সমস্যা হবে না। অনেক ধন্যবাদ জনাব সানাউল্লাহ, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। তবে যেটি হলো যে যেহেতু একটু বিকল্প রাস্তা আছে, বিকল্প রাস্তায় যেয়ে দেখুন, যদি হয়ে যায় তো ভালো। আপনার অ্যাটর্নির মাধ্যমেই বলুন আপনি যে আমি এরকম করতে চাই, তিনি কি বলেন দেখুন। তারপর না হলে আপনার অ্যাটর্নি যেহেতু আছেন, আপনার নিয়োজিত Right. অ্যাটর্নি, আপনি তাকে টাকা পয়সা দিচ্ছেন, সুতরাং সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে এই ব্যাপারে। আমরা শুধু রাস্তাটা আপনাকে দেখিয়ে দিয়েছি, বাকিটা আপনার সিদ্ধান্ত। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক। আপনারা আরো অনেকেই টেলিফোনে আছেন, আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং দু একজন ফেসবুকেও প্রশ্ন রেখেছেন। তবে একটা বিরতি নিতে চাই, বিরতির পরে এসে আপনাদের প্রশ্নগুলো উত্তর দিব। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান দ্য ভিউজে। আজকের অনুষ্ঠানের অতিথি জনাব বেলায়েত হোসেন বেলাল, সার্টিফাইড প্যারালিগাল, বাংলা ইমিগ্রেশন সার্ভিসেস, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। জনাব বেলায়েত হোসেন বেলাল, আমাদের আরো দর্শক টেলিফোনে আছেন, যে কারণে আমরা অনেক যে নিত্য নৈতিক যে সমস্ত জিনিসগুলো আমরা ফেস করি সেগুলো নিয়ে কথা বলতে একদিনও পারি না, বোধ আজকেও পারবো না। তো ফোনটা নিয়ে নেই। সুপ্রিয় দর্শক, কে আছে টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আমি পলিটিক্যাল আশ্রয় নিয়ে গ্রিন কার্ড পেয়েছি। জি, এখন আমি দেশে যেতে চাচ্ছি, আমার কোনো সমস্যা হতে পারে কি? ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব বেলায়েত হোসেন বেলাল। ধন্যবাদ আপনাকে। এইটা না, এই যে দুইটা জিনিস কাজ করে। এক হচ্ছে পলিটিক্যাল অ্যাসাইলামটা কিন্তু আপনার করা ছিল জীবনের আপনার নিরাপত্তা ছিল না, জীবনের নিরাপত্তা, জীবনের হুমকি যে ছিল। দেশ থেকে আমরা আসি ওই দেশ আমাকে জীবনের নিরাপত্তা দিচ্ছে না, এবং আমার জীবন হুমকির সম্মুখীন। হ্যাঁ, আর ইমিগ্রেন্ট মানে গ্রিন কার্ড পাওয়ার সাথে সাথে গ্রিন কার্ড পাওয়ার সাথে সাথে আমার জীবনের নিরাপত্তা সব ঠিক হয়ে গেল। এটা একটু আইনের সাথে মনে একটু বেমানান। মানে আমার স্টেটমেন্ট ছিল, আমরা কিন্তু হাতুড়ে কিন্তু সয়ার করি। সয়ার মানে কি বলি? সয়ার মানে শপথ করে কসম খাইটা বলি। যদি খাঁটি বাংলা বলি, আরবি ভাষার মতো বা কোনো কিছুর মতো, যা ভাই আমি কসম খাইটা বললাম, বা আমি এই মর্মে শপথ গ্রহণ করিতেছি যে যা বলিব সত্য বলিব। তো আমরা যারাই পলিটিক্যাল অ্যাসাইলাম করি, আমরা কিন্তু শপথ গ্রহণ করি যে এই জায়গায় যে স্টেটমেন্ট দিচ্ছে আমার জানা মতো 100% ট্রু, এ জায়গায় কোনো মিথ্যা কোনো বলা নাই। তো যে প্রথমেই ছিল কি, আপনার কেন এই অ্যাসাইলাম করা? আপনার জীবনের নিরাপত্তার জন্য। আমি যে দেশ থেকে আসি ওই দেশ আমার জন্য নিরাপদ না, যদি আমি থাকি আমার জীবন হুমকির সম্মুখীন। এখন যদি যাই গ্রিন কার্ড পাওয়ার সাথে সাথে, এখন ইমিগ্রেশন অফিসার যদি আমাকে আপনাকে যে কোনো পার্সনকে যদি জিজ্ঞাসা করে, ভাই তুমি অ্যাপ্লিকেশনতে ছিল তোমার জীবনে নিরাপদ নাই, গ্রিন কার্ড পাওয়ার সাথে সাথে জীবন নিরাপদ কীভাবে হয়ে গেল? তো যাই হোক, আমরা কথা আসলে বিভিন্ন জিনিস আলাপ আলোচনা করতেছি, এটা একটু কনসিডার করা উচিত আমাদের আনটিল পাসপোর্ট হওয়া পর্যন্ত। সো চয়েস আপনার, যদি আপনি যেতে চান। বাট যদি আমার হয়তো ডেফিনেটলি আমি যাব না অ্যাসাইলাম থেকে গ্রিন কার্ড অবস্থায়। ইয়েস, আমরা অনেকেই এই দেশে হয়তো অনেক বছর যাবত আসি, ফ্যামিলি থেকে ডিটাচ, কারো হয়তো বাচ্চা আছে, কারো ওয়াইফ আছে, বাবা মা ভাই বোন দেশে আছে, চাই মন চায় বাপ মার কাছে ছেলে মেয়ের কাছে যাওয়ার জন্য। অ্যাটলিস্ট যদি আপনার খুব কষ্ট হয়, আপনি আমাদের আশেপাশে যে সমস্ত দেশগুলি ওটা চয়েস করেন। বাংলাদেশে সরাসরি না গিয়ে আপনি চয়েস করেন আশেপাশের দেশ। লেটস এক্সাম্পল যদি বলি নেপালে যান, তো আপনি তো যেতে পারতেছেন নেপাল, বিকজ আপনি বাংলাদেশে যাচ্ছেন না। আর বাংলাদেশ থেকে আপনার ফ্যামিলি মেম্বার যদি আসতে চায়, ভিসা লাগে না নেপালে, অনারেবল। দিস ইজ দ্য অনলি ওয়ান ইজি সলিউশন, এবং কুইক। মেবি আমাদের 1 ঘন্টার ফ্লাইট, হ্যাঁ 1 ঘন্টার ফ্লাইট। সো টাকাও সাশ্রয়ী, সেদিকটা আপনি চিন্তা করতে পারেন। সরাসরি বাংলাদেশ আমি হইলে করতাম না। সো চয়েস আপনার। যেহেতু আমাকে জিজ্ঞাসা করেন, সেজন্য আমি বললাম যাওয়াটা ঠিক হবে না, আপনি চেষ্টা করেন আশেপাশের দেশে যাওয়ার জন্য, বাংলাদেশ না গিয়ে। অনেকে কিন্তু সৌদি আরবে যায়, অনেকে সৌদি আরবে যায়, 1 মাসের জন্য সৌদি আরব চলে যায়, ফ্যামিলি মেম্বার আসে, ওরা ওই জায়গায় উমরা টুমরা করে। চয়েস করতে পারেন আপনি একটা থার্ড কান্ট্রি, বাংলাদেশকে সরাসরি না করে। অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। আসলে অনেক কষ্ট করে অ্যাসাইলাম তো একদিনে হয়নি, এই গ্রিন কার্ড বছরের পর বছর অপেক্ষা করে কাঙ্ক্ষিত সবুজ কার্ডটি পেয়েছেন। এটি নষ্ট করার কারণে এখন সময় কিন্তু খুবই খারাপ। আসলে সেরূপ সময় যদি এরকম যান, তাহলে আপনার জন্য কি আছে সেটা আমরা বলতে পারবো না, তবে হওয়ার সম্ভাবনা আছে। সেই হিসাবে বিকল্প রাস্তাও আছে। তৃতীয় কোনো দেশে যে আপনার ফ্যামিলির মেম্বার যারা আছেন তাদের সাথে দেখা করতে পারেন, বা সৌদি আরবে যে ওমরাও করতে পারেন, এটা আপনার ব্যাপার। বিষয়টি এখন একান্তই আপনার উপরে আমরা ছেড়ে দিচ্ছি। শাহ মুজিবুর রহমান জুকন,
তিনি বলছেন ইমিগ্র্যান্ট হয়ে আমি 9 মাস হলে এসেছি, গ্রিন কার্ড সহ সব কাগজপত্র পেয়েছি, এখন দেশে যেতে চাই, কতদিন থাকতে পারবো? 6 মাসের একদিন কম থাকলে ভালো আপনার জন্য। কি রিজনে? আপনি হয়তো 3 বছর বা 5 বছরের জন্য আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবেন। কোনো একবার যদি আপনি 6 মাস ওভার করেন, আপনি এই দেশের লেটস এক্সাম্পল যদি ওনারটাই বলি, যদি উনি আরো 3 বছর আগে আসা থাকতো বা 2 বছর আগে আসা থাকতো, এট এ টাইম যদি উনি মোর দেন 6 মান্থ থাকে, এলিজিবিলিটি যেটা আছে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করা, ওই এলিজিবিলিটি ওনার হবে না। তো সেজন্যই আপনি চেষ্টা করুন লেস দেন 6 মান্থ থাকার জন্য। ফ্রিকোয়েন্ট যেন ওটাও না হয়। আমরা যেটা বিগিনিং বলতেছিলাম যে অলওয়েজ গিয়ে আমি 6 মান্থ থাকি ওর 5 মান্থ থাকি, সেটা যেন প্রায়ই না হয়। ইয়েস, যদি কোনো প্রয়োজন পড়ে আপনি একবার থাকেন 6 মান্থ, কোনো সমস্যা নেই। 6 মান্থে একদিন কম থাকবেন, একদিন আগে আপনি নিউ ইয়র্কে ফিরে আসেন। 90 ডেজ আমরা সাজেস্ট করি ভালো, বাট আপনার দরকার লাগলে আপনি 5.5 মাস থাকেন, কোনো আপত্তি নাই। বাট নট আপনি আসছেন 15 দিন থাকবেন আবার 5.5 মাস গিয়ে থাকেন, সেরকমটা যেন না হয়। যেহেতু আপনি পার্মানেন্ট রেসিডেন্ট এই দেশের, আপনার পার্মানেন্ট থাকাটা যেন এই দেশে বেশি হয়, আউট অফ কান্ট্রি যেন কম হয়। সেটাই তো। বাট আপনার ট্রাভেল করাতে কোনো আপত্তি নেই যে 9 মাস, ওনার কোশ্চেন ছিল যে 9 মাস মাত্র আমি গ্রিন কার্ড পাইছি, 9 মাস না, ইভেন যদি একদিনও করা হয়, আজকে গ্রিন কার্ড আসে আপনাকে ট্রাভেল করবেন কালকে, কোনো আপত্তি নাই, আইনগতভাবে কোনো বাধা নাই। ইভেন ম্যারেজ কেস বা ডিফারেন্ট কেস থেকে যেটা হয়, কেস আপনার অ্যাপ্রুভ, তখন আপনি ইনস্ট্যান্ট ওরা স্ট্যাম্প করে ওটা দিয়ে আপনি যেতে পারেন, কোনো আপত্তি নাই। গ্রিন কার্ড আসতে তো 30 ডেজ লাগবে, 40 ডেজ লাগবে, মেবি 2 মান্থ, ওই সিল দিয়ে আপনি যাওয়া আসা করতে পারবেন, কোনো আপত্তি নেই। অনেক ধন্যবাদ শাহ মুজিবুর রহমান জোকন। আপনি আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। 6 মাসের মধ্যেই আপনি ফেরত আসলে কোনো সমস্যা নেই, একদিন আগে। আর 1 বছরও থাকতে পারেন, সেটাও 1 Less than 1 year, but- সেক্ষেত্রে আপনি যখন সিটিজেনশিপ পরীক্ষা দিতে যাবেন বা আবেদন করবেন, তখন সমস্যায় পড়বেন। তো শাহ মুজিবুর রহমান জোকনের প্রশ্নের প্রেক্ষিতে মোহাম্মদ জাকির খান একটি উত্তর দিয়েছেন, আজীবন থাকতে পারবেন। এটি একান্তই ভুল উনি জবাব দিয়েছেন। আর মোহাম্মদ জাকির খান, আপনাকেও বলবো, আপনি জানি না কি ধরনের বিশেষজ্ঞ মানুষ, এই ধরনের উত্তর দিয়ে যদি জানা না থাকে একজন মানুষকে অযথা বিভ্রান্তির মধ্যে ফেলে দেবেন না, এটি আমাদের অনুরোধ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোন, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি শহীদুল বলছিলাম। জি। আচ্ছা, আমার ভাই বাংলাদেশে গিয়েছে গ্রিন কার্ড নিয়ে, এবং সে গ্রিন কার্ডটা হারিয়ে ফেলছে। আচ্ছা আচ্ছা, এখন এই অবস্থায় তার করণীয় কি আমেরিকা ফেরার জন্য? অনেক ধন্যবাদ শহীদুল আপনার প্রশ্নের জন্য। জনাব বেলায়েত হোসেন বেলাল, ওনার ভাই বাংলাদেশে যাওয়ার পর গ্রিন কার্ড লস, গ্রিন কার্ডটা হারিয়ে ফেলেছে। এটা হয়, সামটাইম হয়ে যায়। সো যেটা করতে হবে ওনার ভাইকে, এদেশ থেকে কিছু করার নাই, আমাদের গুলশানে আমেরিকান এম্বাসি আছে, আমেরিকান এম্বাসিতে যাবে, গিয়ে উনি ওই জায়গায় লস রিপোর্ট করবে, মেবি পুলিশ রিপোর্ট ডেফিনেটলি লাগবে, বাংলাদেশের পুলিশ রিপোর্ট করবেন এবং এম্বাসিতে যাবেন। যাওয়ার পরে গিয়ে উনি যদি বৃত্তান্ত বলে, আর যদি খুব দ্রুত ওনারা আসতে হয়, তাহলে ওরা স্ট্যাম্প করে দিবে, স্ট্যাম্প করে উনি আসতে পারবে। আর যদি উনি বলে না আমি গ্রিন কার্ড নিয়ে আসবো, তাহলে হয়তো একটু সময় লাগবে, উনি গ্রিন কার্ড নিয়েও আসতে পারবে। ওই গ্রিন কার্ড কিন্তু ঢাকা থেকে রিসিভ করবে বাংলাদেশ, যেই আমাদের আমেরিকান এম্বাসি আছে, আমেরিকান এম্বাসি আপনাদেরকে গ্রিন কার্ড দিবে। আর যদি আপনার ভাই খুব দ্রুত ফিরতে চায় কোনো রিজনে, তাহলে আমেরিকান এম্বাসি আপনার ভাইয়ের পাসপোর্টে স্ট্যাম্প করে দিবে গ্রিন কার্ড নাম্বারটা, এবং ট্রাভেল করার জন্য অ্যাজ এ ভ্যালিড ওই স্ট্যাম্প করে দিয়ে উনি আসতে পারবে, ঢুকতে পারবে দেশে, কোনো সমস্যা হবে না। অনেক ধন্যবাদ শহীদুল। আসলে হারাতেই পারে, এরকম জিনিস হারানোটা একেবারে অস্বাভাবিক কিছু নয়, কিন্তু রাস্তাও খোলা আছে। আপনি পুলিশ রিপোর্ট করেন থানায়, থানায় রিপোর্ট করে আমাদের ইউএস এম্বাসি যেটা আছে বাড়িধারাতে, সেখানে যে রিপোর্ট করুন, তারাই সমস্ত ব্যবস্থা করে দিতে পারবে। এবং এক্ষেত্রে এটা এমন কোনো জটিল কোনো বিষয় নয়, এবং যেভাবে পরামর্শ দেওয়া হবে দুইটা ইজি হয়ে আছে, গ্রিন কার্ড নিয়ে আসতে পারে, স্ট্যাম্পিংও আসতে পারে, সেটাও আসতে পারেন, সেটা তো ইমার্জেন্সি লাগলে স্ট্যাম্পিং করে দিব ওরা। বলাই হলো। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন, এবং নিশ্চয়ই খুব মানসিক দিক থেকে একটা যন্ত্রণার মধ্যে ছিলেন। এই প্রশ্নের উত্তর পাওয়ার পরে আপনার মানসিক যন্ত্রণাটা নিশ্চয়ই আপনার এবং আপনার ভাইয়ের অনেক কমে গেছে, তাতে কোনো সন্দেহ নেই। সুপ্রিয় দর্শক, আমাদের হাতে সময় নেই, আমরা বলেছিলাম যে আরো অনেক প্রশ্ন নিয়ে আমরা কথা বলতে চেয়েছিলাম, কিন্তু সেই সমস্ত প্রশ্নগুলো আজকে হয়তো আমরা করতে পারছি না, আলোচনা করতে পারছি না সময়ের অভাবে। হয়তো অন্যদিন আমরা নিশ্চয়ই কথা বলবো। জনাব বেলায়েত হোসেন বেলাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের এবং চমৎকার কিছু আলোচনা, বা বিশেষ করে আমাদের যেটি নিয়ে আমরা অনেক কনফিউশনের মধ্যে থাকি যে ভিজিট ভিসায় এসে কতদিন থাকতে পারবো না পারবো, এটা একটা ধূম্র জালের মধ্যে আমরা থাকি, ধোঁয়াশার মধ্যে থাকি। সেখান থেকে আপনি আপনার আলোচনার মধ্যে দিয়ে বিষয়টাকে ক্লিয়ার করতে পেরেছেন, সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। ধন্যবাদ রানা ভাই। আমি যদি আরো একবার রিক্যাপ করে নিতে চাই, শুধুমাত্র ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে যারা ট্যুরিস্ট ভিসা এই দেশে আসবেন, অনেক সময় যেটা হয়, আমার ভাই বোন আব্বা আম্মা আত্মীয় স্বজন কিন্তু আসে, সো আমরা ওদেরকে একটু ট্রেন আপ করে দিতে পারি,
এয়ারপোর্টে আসলে কি বলবে, কি জিজ্ঞাসা করবে, কি অ্যান্সার করবে, সেটা যেন হয় সাময়িক উনি থাকবে। আমি কিছু দেখতে আসছি, কোনো অকেশনে আসা, কেউ হয়তো বিয়ের প্রোগ্রামে অ্যাটেন্ড করতে আসে, কেউ হয়তো কারো গ্র্যাজুয়েশন অ্যাটেন্ড করতে আসে, ওর নিউ ইয়ার উপলক্ষে আসা, ওর ক্রিসমাস উপলক্ষে আসা, যে আমি এই রিজনটাতে আসি, একটা রিজন যেন বলতে পারেন। অনেক সময় যেটা হয়, এয়ারপোর্টে ল্যান্ড করার পরে ইমিগ্রেশন অফিসার জিজ্ঞাসা করছেন, কোনো রিজনই বলতে পারি না, তো তখন ওদের কাছে একটু কনফিউজ হয়ে যায় যে ভদ্রলোক কী করতে আসছে এই দেশে। সো আমরা যেন এগুলি একটু ট্রেন করে দেই। সেকেন্ড টাইম যদি আসে তখন হয়তো একটু বেশি জিজ্ঞাসা করে, তো তুমি তো মাত্রই গেলে আবার আসছো কী রিজনে, সেটাও যেন আমরা মেন্টালি রেডি থাকি। আমাদের যেন একটা রিটার্ন টিকিট যেন থাকে, সেটা 15 দিনের হোক, 1 মাসের হোক, অফিসার যেন স্যাটিসফাইড হয়। আপনি জিজ্ঞাসা করতে পারেন আপনি কোথায় থাকবেন, আপনার আত্মীয় স্বজন, বাপ মা, ভাই বোন থাকলে যেন এটা আপনারা না বলেন। যদি বলি যে আমার ভাইয়ের কাছে থাকবো, তখন ইমিগ্রেশন অফিসার চিন্তা করে উনি তো থাকতে আসেন, উনি তো যাবে না। সো প্লিজ এদিকটা আপনারা সবাই একটু দৃষ্টি রাখবেন। যে সমস্ত ভাই বোন আমাদের দেশ থেকে আসবে ভিজিট ভিসায়, বিশেষ করে সেকেন্ড টাইম, তাদের কিন্তু একটু এক্সট্রা কোশ্চেন করে মেন্টালি যেন আমরা প্রিপেয়ার থাকি। ধন্যবাদ আপনাদের সকলকে। আর সেই সাথে যেহেতু আমি আর ক্রিসমাসের আগে আর নাই, তো সেজন্য আমাদের খ্রিস্টান সম্প্রদায়ের ভাই বোনদের প্রতি অগ্রিম শুভেচ্ছা থাকলো। মেরি ক্রিসমাস। বড়দিনের শুভেচ্ছা রইল। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব বেলায়েত হোসেন বেলাল। সুপ্রিয় দর্শক, আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলেছি, ভিজিট ভিসা এসে কতদিন আমেরিকায় থাকা যায়, বাস্তবতা কি, বাস্তবতাগুলো আমরা উল্লেখ করেছি এবং আপনাদের অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছি। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।